এতে অংশ নিতে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দুঃখিত, আমরা এই মুহূর্তে সংযুক্তি স্থাপন করতে পারছি না, যাচ্ছি পরের খবরে। সারা দেশে শোভাযাত্রা, সমাবেশ সহ নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। রাজশাহীতে সকাল 7টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচির। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নাটোরে উপশহর মাঠ থেকে শোভাযাত্রা পরে সমাবেশের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন বিএনপি, ছাত্রদল, যুবদলের শত শত নেতাকর্মী। জয়পুরহাটে পতাকা উত্তোলন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল, মোংলা সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। মহানগর বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশটি বেগম খালেদা জিয়ার মাননীয় রাব্বিল আলামিন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জেলখানা থেকে বের করে দিয়েছেন। সেদিন যেদিন উনি বের হয়েছেন সেদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পেয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয় থেকে র্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুরের পর থেকে পল্টন সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। র্যালিটি পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, বালিবাগ, মৌচাক হয়ে বাংলা মোটর দিয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করবেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীরাও এতে অংশ নিয়েছেন। এ সময় নেতারা বলেন, দেশের দুঃসময়ে বিএনপি দেশের হাল ধরেছে। 1975 সালের 7 নভেম্বর যেভাবে জিয়াউর রহমান দেশের মানুষকে একত্রিত করেছেন, 24-এর আন্দোলনে বিএনপি একই ভূমিকা রেখেছে। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক কাজী শাহ আলম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিতে যারা হয়েছেন দলের নেতাকর্মীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তে র্যালির পরিস্থিতি জানাবেন, সেটি শুরু হয়েছে কিনা? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো কথা বলেছেন, কি বললেন তিনি? মামুন, র্যালিটি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বিএনপির যে র্যালি ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্বোধন করেন। উদ্বোধন করার পরপর থেকে এই র্যালি কিন্তু মাত্র শুরু হতে যাচ্ছে। এখান থেকে র্যালিটি যাত্রা শুরু করে পল্টন থেকে শুরু করে এটি কাকরাইল হয়ে মালিবাগ হয়ে এটি চলে যাবে হলো মৌচাক থেকে বাংলা মোটর হয়ে সোনারগাঁও কিন্তু এই র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। এই র্যালিটি কিন্তু বেলা 3টা বাজে শুরু হওয়ার কথা থাকলো। বিএনপি স্থায়ী কমিটির যে সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আসার অপেক্ষায় কিছুটা বিলম্বতে হলেও কিন্তু র্যালিটি 4টা নাগাদ কিন্তু র্যালিটি শুরু করে দেওয়া হয়। এবং এই র্যালিটি যে
1975 সালের যে 7 নভেম্বর জিয়ার যে অবদান, জিয়ার যে উপর ভরসা করে যে বাংলাদেশ নতুনভাবে যে আশা স্বপ্ন দেখতে চেয়েছিল, সেই আশার প্রেক্ষিতে কিন্তু বিএনপি কিন্তু প্রতি বছরই 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে। এখানে যে উপস্থিত হয়ে নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে সব সময় যে বাংলাদেশের মানুষের পাশে ছিল বিএনপি, সেটিরই কিন্তু একটি চিত্র, সেটিরই কিন্তু যে অংশগ্রহণে বিএনপি সবসময় নিয়ে থাকে। এছাড়া তারা যে আরো বলছিলেন যে 24শে জুলাই আন্দোলন থেকে শুরু করে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ যে বিএনপির উপর ভরসা রাখে, বিএনপির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু প্রতিবারই তারা সুন্দর মতো পালন করে যাচ্ছেন। বা আগামীতেও কোনো যদি সংকট বাংলাদেশ মুখোমুখি হয়, সেক্ষেত্রেও কিন্তু তারা সেটি সুন্দরভাবে মোকাবেলা করবেন এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছিলেন যে ঐক্যমত কমিশনের বিষয়টি তিনি তুলে ধরেছেন, যে গণভোটের বিষয়টি, সেটি বলছিলেন যে গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নেই, নির্বাচনের দিনে কিন্তু গণভোট হতে হবে এবং যে কোনো মূল্যে হতে হবে, এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যেই সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই নির্বাচন দেওয়ার তিনি দাবি জানিয়েছেন। তিনি ঐক্যমত কমিশনের একটি সমালোচনা করে বলেছেন যে দীর্ঘদিন ধরে যে আলোচনা করা হলো, আলোচনার পরও কেন যে একটি সিদ্ধান্তে পৌঁছানো গেল না, বিভিন্ন বিষয় কি কেন ঐক্যমতের যে জুলাই সনদ সেখানে বাদ দিয়ে কেন নোট অফ ডিসেন্ট ব্যাপারগুলো না রেখে কেন প্রকাশ করা হলো, এই ব্যাপারে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ সুরে কথা বলেছেন এবং বলেছেন গণভোট নির্বাচনের দিনে হতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে গণভোটের কারণে যে অর্থ ব্যয়, সময় ব্যয় হবে, সেটি কিছুটা হ্রাস পাবে। এছাড়া যে আগে গণভোট হয়ে গেলে জাতীয় নির্বাচনের প্রতি মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা কিছুটা ভাটা পড়তে পারে, সেই কারণে কিন্তু তারা বলছেন যে একই দিনে হলে মানুষের উৎসাহ আমেজ নির্বাচনের প্রতি যেটি থাকার কথা সেটি বেশি প্রকাশ পাবে, কিন্তু গণভোট আগে হলে সেটি কিছুটাই অনেকটা হারাবে। এর আগে কিন্তু কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন যে নির্বাচন পিছানোর জন্য বানচাল করার পেছনে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সে সকল ষড়যন্ত্র কিন্তু রুখে দিতে হবে, সেই সকল ষড়যন্ত্র অতিক্রম করে কিন্তু বিএনপি এগিয়ে যাবে। দীর্ঘ 17 বছর তাদের যে লড়াই সংগ্রামের কথা তিনি সেগুলো তুলে ধরেন। এছাড়া যে বিগত সময় হাসিনা ফ্যাসিস্টদের যে অত্যাচার নিপীড়নের কথা, কত ধরনের ষড়যন্ত্রের কথা বলে ছিল, সকল কিছু মোকাবেলা করে যে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং আগামীতে ক্ষমতায় এলে তারা কি কি করবেন এবং দেশের মানুষের জন্য কি করবেন তারও কিন্তু একটি চিত্র তাদের ভাষ্যতে তুলে এসেছে। মির্জা ফখরুল বলছিলেন যে তরুণদের যে অবদান, তরুণদের যে দেশের জন্য যে কাজ, সেটি কিন্তু তারা মূল্যায়ন করবেন। এছাড়া যদি এখানকার সার্বিক চিত্র আপনি তুলে ধরে, এখানে কিন্তু 3টা বাজে র্যালি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বেলা জুম্মার নামাজের পরে কিন্তু এখানে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। কাকরাইল থেকে শুরু করে পল্টন, মালিবাগ, মৌচাক বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের নেতাকর্মীরা অবস্থান নেন। সকলকে কিন্তু এবার বিএনপির যে পার্টি অফিস, সে পার্টি অফিসে না এসে বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন স্পট তারা ভাগ করে দিয়েছে। বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ে যে যেসব নেতাকর্মীরা রয়েছেন, সেসব নেতাকর্মীরা কিন্তু সেসব স্পটে অবস্থান করেছেন এবং সেখান থেকে তার র্যালিতে যোগ দিবেন এবং বারবার সেই মতো কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাতে বলা হয়েছিল যে কোন ওয়ার্ডের থানার কর্মীরা কোন স্থানে অবস্থান করবেন, কেউ বাংলা মোটর, কেউ সোনারগাঁও হোটেলের সামনে, কেউ কাকরাইল মোড়ে, এরকম ভাগ করে কিন্তু তাদের নেতাকর্মীদের সাজিয়ে রাখা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে কিন্তু শেষ অবধি এই র্যালিটি শেষ হয়, সেই নির্দেশনা কিন্তু বারবার দেওয়া হয়েছে এবং এটির দায়িত্ব কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণের বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন তাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যুবদলের সভাপতি থেকে শুরু করে ছাত্র দলের সভাপতি সকলকে কিন্তু তাদের নেতাকর্মী নিয়ে নির্দিষ্ট একটি জায়গা অবস্থান করতে বলা হয়েছে, যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা এখন অব্দি দেখছি যে র্যালি কিন্তু এখন এই পল্টন মুখে আসছে, বিভিন্ন জায়গাতে র্যালি কিন্তু এখনো যোগ দিচ্ছে এবং ট্রাকে করে পায়ে হেঁটে নেতাকর্মীরা কিন্তু এখনো আসছে এবং এই র্যালি কিন্তু শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুতির আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রস্তুতির পাশাপাশি তারা যেসব গাড়ি নিয়ে এসেছে, গাড়িতে কিন্তু তারা বিগত সময়ের যে হাসিনার আমলের সময়কার একটা চিত্র তুলে দেওয়ার চেষ্টা করেছে, যেমন জেলবন্দি কয়েদির চিত্র এবং হাসিনাকে জেলবন্দির একটি চিত্র তারা তুলে ধরেছে, যে হাসিনা যে কতটা ভয়ঙ্কর ছিল সেই ভয়ঙ্কর চিত্র তারা তুলে দেওয়ার চেষ্টা করেছে এই র্যালির মাধ্যমে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি চিত্র রয়েছে যে তারা অস্ত্র হাতে, এরকম একটি চিত্র তারা আমরা দেখেছি, যে গাড়িতে বিভিন্ন ধরনের চিত্র ফ্যাসিস্ট সরকারের সময়কার একটি ভয়াবহতা আসলে তুলে ধরার তারা চেষ্টা করেছে। এছাড়া নেতাকর্মীদের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা বলি, এখানে কিন্তু যে
যেটি বলছিলাম যে বেলা 2টা থেকে কিন্তু নেতাকর্মীরা পরিপূর্ণ হয়ে গেছে পল্টন মোড় থেকে শুরু করে কাকরাইল নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে ওই পাশে ফকিরাপুল আরামবাগ থেকে শুরু করে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। এটি কিন্তু আমরা যখন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বলছিলেন এটি এক হিসেবে যেমন র্যালি 7 নভেম্বর ঐতিহাসিক দিন যেমন, তেমনি বিগত কিছুদিন আগে যে বিএনপি যে সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন তাদের কিন্তু একটা ব্যাপক অংশগ্রহণ রয়েছে, তাদের আনন্দ কিন্তু সেখানে এই জন্য অন্যরকম একটা আমেজ বহন করছে। তারা বলছিলেন যেহেতু কিছুদিন আগেই বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন, সে প্রার্থীদের নেতাকর্মী তাদের অনুসারীরা কিন্তু সকলে কিন্তু ঢাকার যারা মূলত রয়েছে তাদের অনুসারী কিন্তু এখানে এসে তাদের নেতাদের সাথে দেখা করেছে, তাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ বিরাজ করছে। এবং এই যে সম্ভাব্য যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু দলে দলে যোগ দেওয়ার পাশাপাশি তারা কিন্তু তাদের প্রচারণার অংশ হিসেবে তারা বলছিলেন যে এটি একটি প্রচারণার অংশ। তারা থানা ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা এই প্রচারণা চালিয়ে গিয়েছে। তারা পার্টি অফিসে এই পল্টন কার্যালয়ে আসা ছাড়াও তাদের কিন্তু তাদের যে এলাকা ভিত্তিক প্রচারণা সেটাও কিন্তু আজকে তারা করবেন এমনটি নির্দেশনা ছিল। এছাড়া পার্টি অফিসে যারা নেতাকর্মীরা যেসব দল নিয়ে এসেছেন তারা কিন্তু এখন সবাই চলে যাওয়ার পরেও তাদের এলাকা ভিত্তিক প্রচারণা চালাবেন। বলা চলে একটি অনানুষ্ঠানিকভাবে হলেও যে একটি প্রচারণার চিত্র সেটি কিন্তু এই 7 নভেম্বরের যে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে। এখনও কিন্তু পুরোপুরি রিয়ালিটি শুরু না হলেও সবাই কিন্তু অবস্থান নিচ্ছেন যে কখন নাগাদ কিছুক্ষণের মধ্যে শুরু যেতে হবে। সবাই কিন্তু সারিবদ্ধভাবে ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই র্যালিটি শুরু হয়ে যাবে। এবং যেহেতু মির্জা ফখরুল মহাসচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এখন যে কোনো মুহূর্তে এই র্যালিটি যাত্রা শুরু করবেন। সামনের যে সারি গাড়ি রয়েছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা করছেন এবং নেতাকর্মীরা তাদের যে থানা ওয়ার্ড পর্যায়ে যে দলগুলো রয়েছে সেই দলের ভিতরে যুক্ত হচ্ছেন। যুক্ত হওয়ার পাশাপাশি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই র্যালি শুরু হয়ে যাবে। পল্টন থেকে বলা চলে ছিল আমার কাছে সর্বশেষ। সামনে যাইতে হবে, এনে তারা তো কিছু যাইতে পারতেছে, সবটা খারাপ হয়েছে। কিছুক্ষণের মধ্যে র্যালি কিন্তু শুরু হতে যাচ্ছে। বিএনপির যে 7 নভেম্বর উপলক্ষে যে র্যালির আয়োজন করেছিল আজ কেন্দ্রীয় পল্টন কার্যালয়ের সামনে, সেই কার্যালয় থেকেই কিছুক্ষণের মধ্যেই র্যালিটি শুরু হতে যাচ্ছে। এখানে নেতাকর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখছি এবং এখনো কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে। যেসব স্লোগান কর্মীদের উজ্জীবিত করে সেসব কর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগানের পাশাপাশি তারা কিন্তু র্যালির জন্য প্রস্তুতি যেটি থাকে সেই ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এক প্রকার তৈরি বলা চলে এবং কখন নাগাদ র্যালিটি শুরু হবে সেই নিয়ে কিন্তু তারা এক প্রকার উচ্ছ্বাস আনন্দ উদযাপন করছেন। প্রার্থী যাদের কথা বলছিলেন যারা অংশ নিয়েছেন তারা কি কথা বলেছেন, কি বললেন তারা? বিভিন্ন পর্যায়ে যারা উপস্থিত, যারা যেসব নেতাকর্মীদের মধ্যে এখানে মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য তিনি উপস্থিত ছিলেন, ডক্টর মঈন খান উপস্থিত ছিলেন, এছাড়া ঢাকার দক্ষিণের আহ্বায়ক তিনি উপস্থিত ছিলেন। তারা উপস্থিত থেকে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। আসলে এক প্রকার যে স্টেজ করানোর কিন্তু মহাসচিব কথা বলছিলেন যে স্টেজ স্ক্যান করা হলো, এখানে বক্তব্য দেওয়ার ওইভাবে তারা কিন্তু তেমন কোনো বক্তব্য না রাখলো। মির্জা আব্বাস, মির্জা ফখরুল সহ যে নেতাকর্মীরা মঈন খান যারা ছিলেন স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু তাদের কথা যে একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে তুলে এসেছে যে নির্বাচন পেছানোর জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিষয়ে কিন্তু তারা প্রতিজনেই কথা বলেছেন। যে ষড়যন্ত্র নিয়ে তারা বলছেন যে কোনো একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি তারা ইন্ডিকেট করেছে। হয়তো আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন দলের প্রতি তারা ইন্ডিকেট করেছেন। তারা বলছিলেন যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারা কিন্তু এগিয়ে যাবেন, কোনো ষড়যন্ত্রে নির্বাচন পেছাতে পারবে না। তারা এটা বলছিলেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু নির্বাচন হতে হবে। চট্টগ্রামের বায়েজিদে সারোয়ার বাবলা হত্যা মামলার 2 আসামি গ্রেপ্তার করেছে র্যাব। প্রার্থীদের জনসংযোগ নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। এছাড়া রাউজানের সংঘর্ষের ঘটনায় মূল হোতা ইশতিয়াক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে চাঁদগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। সেখানে বলা হয়, বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ হামচারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সারোয়ার হোসেন বাবলা। পরদিন দুর্বৃত্তের গুলিতে আহত হন ইদ্রিস নামে এক অটোরিকশা চালক। এর আগে রাউজানের বাগোয়ানে 2 পক্ষের সংঘর্ষে নিহত হন এক যুবক। এসব ঘটনায় নগরীর চকবাজার ও পাঁচনাইশ হাজিরপুল এলাকা থেকে 6 আসামিকে গ্রেপ্তার করে র্যাব। ইশতিয়াক ছাড়া বাকি আসামিরা হলেন জ্যাকি, জনি, হেলাল, আলাউদ্দিন এবং রাজ।
জব্দ করা হয়েছে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। এদিকে সারোয়ার বাবলাকে হত্যার ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে বায়েজিদ থানায় মামলা করেন তার বাবা। এই ঘটনায় মোট 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে সারোয়ার বাবলা নামক ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গাজীপুরে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দেয়া বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে। সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান একথা বলেন। তিনি জানান, গ্রেপ্তার এনামুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা এনামুল হক মোল্লা সহ 7 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তদন্তের সুবিধার্থে আমরা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে। যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্টের দোসর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই বর্তমান সরকার কাজ করছে। দেশে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে থাকার দাবি করে প্রেস সচিব বলেন, বাংলাদেশে আগে থেকে মব ভায়োলেন্স ছিল। জুলাইয়ের পরও কিছু মব ভায়োলেন্স হলেও এখন তা নিয়ন্ত্রণে রয়েছে। আপনার নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। 3 মাস ধরে প্রায় 1.5 গুণ হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। আগস্টে যত রোগীর মৃত্যু হয়েছে, অক্টোবরে মারা গেছে তার দ্বিগুণ। এদিকে নভেম্বরে 6 দিনে প্রাণহানি হয়েছে 29 জনের। সব হিসাব ধরলে চলতি মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ডেঙ্গু। তাই জ্বর হলেই তা ডেঙ্গুর উপসর্গ ধরে নিয়ে পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত আগস্টে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় 10,496 জন। একই মাসে নানা জটিলতায় মৃত্যু হয় 39 জনের। সেপ্টেম্বরে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,866 জনে। সে মাসে মারা যান 76 জন। পরের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় 22,520 জন, মৃত্যু হয় 80 জনের। চলতি মাসে 6 দিনেই মৃত্যু হয়েছে 29 জনের। রোগী ভর্তি 6,164 জন। এ ধারা বজায় থাকলে মাস শেষে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় 30,000। মহাখালী ডিএনসিসি হাসপাতালে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় যথাক্রমে 1,046 এবং 2,096 জন। সেপ্টেম্বরে 9 জন ও অক্টোবরে মারা যান 11 জন। হাসপাতালের তথ্যমতে মৃতদের 90%কে দেরিতে হাসপাতালে আনা হয়। এতে বাড়ে জটিলতা। মোটামুটি 90%-এর উপরে রোগী আসলে আমাদের কাছে আসেই খুবই কমপ্লিকেটেড অবস্থায়। ডেঙ্গু রোগীর জটিলতার কিছু ফেজ আছে। এর মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, একটা হচ্ছে নন ক্রিটিক্যাল ফেজ। যদি ক্রিটিক্যাল এবং ডিকম্পেনসেটেড স্টেজে চলে যায় তখন আসলে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করার জন্য খুবই কষ্টদায়ক আমাদের জন্য।
সারা দেশে জ্বর সর্দি কাশির প্রকোপ বেড়েছে, তাই তীব্র জ্বরকেও অনেকে সাধারণ সর্দি কাশির উপসর্গ হিসাবে বিবেচনা করেন। পাশাপাশি সরকারি পর্যায়ে সুযোগ কম থাকায় ডেঙ্গু পরীক্ষার প্রতি অনীহা আরও বাড়ছে। সব জ্বরই ডেঙ্গু বিবেচনা করে পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বর আসার সাথে সাথে রোগীকে প্রথমত ডেঙ্গু পরীক্ষা করতে হবে, ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং জ্বর আসার পরে প্রচুর পরিমাণে ফ্লুইড। ডেঙ্গু রোগীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায় শকে বলা হচ্ছে গিয়ে রোগীর প্রেশার অনেক কমে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষে বলুন, স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলুন বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, গতানুগতিক পন্থায় আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। এই প্রতিটি মৃত্যুই ঠেকানো সম্ভব। আমি মুখে বলি বা নাই বলি, স্বীকার করতে হবে ডেঙ্গু হচ্ছে একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। 2024 সালে হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল 1,01,211 জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় নভেম্বরে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবজির দাম কিছুটা কমলেও বাজারে পেঁয়াজের দাম চড়া। প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 30 থেকে 35 টাকা। রাজশাহী বাজারে চড়া পেঁয়াজের বাজার। কেজিতে 35 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। ডজনে 6 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 120 টাকা দরে। বরিশালে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 30 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। বেড়েছে আদা ও রসুনের দাম। চট্টগ্রামে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে বাড়তি দেশি মুরগির দাম। খুলনার বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 5 টাকা থেকে 20 টাকা কমেছে। সবজির দাম কমেছে সিলেটেও। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 200 টাকা কেজি। পেঁয়াজের দাম হলো 108 টাকা, 110 টাকা চলে, ভালোটা 120 টাকা, আদার কেজি 180 টাকা। কাঁচামালের দাম কমে গেছে, এইগুলোর দাম আগুনের মতো হয়ে গেছে। আমদানি বেশি, যার কারণে সবজির দামটা অনেক কমে গেছে। পেঁয়াজের আমদানিটা কম, পেঁয়াজ খুব প্রাইস হয়েছে, পেঁয়াজের দামটা বাড়ছে গত সপ্তাহের তুলনায়। নাব্যতা সংকট, পরিবেশের পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে পদ্মা মেঘনায়। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, উল্টো নদীতে নামার খরচ উঠছে না। ক্রমাগত লোকসানে অনেক জেলেই জীবিকা পরিবর্তনের কথা ভাবছেন। নদীবেষ্টিত শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 36,000। নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রতিদিন শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামছেন জেলেরা। তবে যা মিলছে তা দিয়ে উঠছে না নদীতে নামার খরচও। গাঙ্গে বর্তমানে মাছ নাই, কথা বোঝেন, কিন্তু সকালে আই বিকালে যাই। এখন নদীতে যে মাছ পাই না, ঋণ টিন শেষ করা যায় না। জায়গার মতো মাছ, ইলিশ মাছ, সেনা মাছ পাওয়া যাইতেছে না, কম। 4 বছরের উপরই মাছ কম নদীতে। এখন মাহাজন চলবো দূরের কথা, বাগি যুগি চলা কষ্ট। মৎস্য বিভাগের তথ্য মতে 6 বছরে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 মেট্রিক টন। অক্টোবরের 22 দিনের নিষেধাজ্ঞা শেষে এখন চলছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা। এদিকে আড়তে আশানুরূপ ইলিশ না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, বলছেন আড়তদাররা। জেলেরা নদীতে গেলে তেল খরচের টাকা হয় না, আর আমরা যারা ব্যবসায়ী আছি, মানে আড়তদার আছি, তাদেরও মনে করেন যে অনেক লসে আছে। ছোটো মাছগুলো ধরা পড়ার কারণে আমরা সবচেয়ে বেশি লসে আছি, কারণ এই মাছগুলো দূরে এলে তো আর বড় হতে পারে না। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কারণে নদীতে কমছে ইলিশ, জানান মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা কমে যায়, এটা কিন্তু বিগত 2-3 বছর যাবত আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে টেম্পারেচারের পরিবর্তন, এটার কারণে কিন্তু ইলিশের মাইগ্রেশন কমেছে। শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনার 80 কিলোমিটার জুড়েই ইলিশের বিচরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিলি সীমান্তে জাল টাকা নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত বিষয়টি নজরে আসার পর জোরদার করা হয় টহল। চেকপোস্ট বা অন্য কোনো জায়গা দিয়ে জাল টাকার প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। খাগড়াছড়িতে আমনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় হতাশ তারা। এই অবস্থায় কৃষকদের ধান বিক্রি না করে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাঠ জুড়ে পাকা ধান। জেলার সমতল ভূমিতে এবার আমনের ভালো ফলন হয়েছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষক। তারা জানান, ধানের বীজ, কীটনাশক সারের দাম বৃদ্ধি এবং
বাড়তি মজুরির কারণে প্রতিমণ ধানের উৎপাদন খরচ হয় ১,০০০ টাকার বেশি, অথচ প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র 750 থেকে 900 টাকায়। বাজারে দাম কম, যেমন 1020-30 টাকা 50 টাকা, এগুলা খরচ বর্তমান যুগে খরচ পরিমাণে পোষায় না। 1 লাখ টাকা খরচ যাওয়াতে 20,000 টাকা করে কালিতে বেচা হবে না। 3 কানি জমি চাষ করছে, 5 মণ ধান হবে, এবার ফলন ভালো হয়েছে, ধান যদি দাম ভালো হয় তাহলে লাভ হইব। গত মৌসুমে প্রতি কেজি 37 টাকা দামে ধান কিনেছে সরকার। এরই মধ্যে জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে সরকার কি পরিমাণ ধান কিনবে তা এখনও ঠিক করা হয়নি। তবে বিগত আমন এই মৌসুমে 2024-25 মৌসুমে আমরা ধান সংগ্রহ করেছি 33 টাকা করে এবং চাল 47 টাকা করে। কৃষি অফিস বলছে মৌসুমের শুরুতে ধানের যোগান বেশি থাকায় দাম একটু কম, তাই এখনই বিক্রি না করে ধান শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। আমরা কৃষকদের নিকট আমাদের পরামর্শ থাকবে, আপনারা হয়তো এখন প্রয়োজনে কিছুটা বিক্রি করতে পারেন, কিছু যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করেন পরবর্তীতে ভালো দাম পাবেন আপনারা। এবার খাগড়াছড়িতে 29,410 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 85,218 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় সকাল 9টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল সকাল 7টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কালিয়াকোর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া ও জিরাবো সহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই সকাল 6টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্যাস না থাকায় খাবারের দোকানে ভিড় দেখা যায়। ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নেই পর্যাপ্ত ব্যবস্থা। 11 বছর ধরে বন্ধ রেডিওথেরাপি মেশিন। এতে চরম দুর্ভোগে রংপুর সহ 8 জেলা থেকে আসা রোগীরা। চিকিৎসকরা বলছেন, নিয়মিত পরীক্ষা ও দ্রুত চিকিৎসা নিতে পারলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 5 মাসে অস্ত্রোপচার করা 300 ক্যান্সার রোগীর মধ্যে অর্ধেকই স্তন ক্যান্সারে আক্রান্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালের ব্রেস্ট ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করেন 1300-র বেশি নারী। এর মধ্যে 54 জনের ক্যান্সার ধরা পড়ে। অধিকাংশই তৃতীয় বা চতুর্থ পর্যায়ে এসে শনাক্ত হয়েছে। 30-এর বেশি মহিলাদের জন্য কোনো এস্টাবলিশ কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই, অর্থাৎ যে স্তন ক্যান্সারটা তাড়াতাড়ি ধরার জন্য আমাদের এরকম কোনো প্রোগ্রাম নেই ন্যাশনাল ওয়াইড, যেটা আমরা জাতীয়ভাবে যে হ্যাঁ বছরে একটা দিন আমরা 30-এর বেশি সমস্ত মহিলাদেরকে আমরা ব্রেস্টটা পরীক্ষা করে দেখব, অথবা কোনো আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রামের মাধ্যমে পরীক্ষা করে দেখব যে তার এখানে কোনো ব্রেস্ট ক্যান্সার কোনো শুরু হচ্ছে কিনা। এরকম কোনো প্রোগ্রাম আমাদের নেই, যেটা আমাদের খুবই দরকার। কিন্তু ক্যান্সার চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ না থাকায় দুর্ভোগে রোগীরা। 11 বছর ধরে বিকল পড়ে আছে হাসপাতালের রেডিওথেরাপি মেশিন। রেডিওথেরাপির জন্য এর আগের বার আমি বগুড়ায় দিয়েছি, রুম ভাড়া করতে হয়েছে, যাওয়া আসা সমস্যা। আমাদের রেডিওথেরাপি নাই, এগুলো না আমাদের সমস্যা। আর আমরা গরিব মানুষ, আমরা তো যাইতে পাবো না অত দূর। রেডিওথেরাপির জন্য দূরে যেতে হয়, থাকতে হবে, এই কারণে রোগীরা এটা নিতে পারছে না। আমরাও আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে পারছি না। তো এইটাই রেডিওথেরাপিটা আমাদের এখানে নাই। এ নিয়ে আমরা বরাবর অনেকবার আমরা বলেছি, আমরা আমাদের ডিরেক্টরের মাধ্যমে ঊর্ধ্বতনকে বলেছি, আমাদের বিভিন্নভাবে আমরা উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। লজ্জা আর অজ্ঞতার কারণে চিকিৎসকের কাছে যান না অনেকেই। রোগীদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি যে আপনারা এই ইনফরমেশনগুলো নিয়ে গেলেন, এটা শুধু আপনার ভিতরে রাখবেন না, এটা আপনি একটা বার্তাবাহক হবেন, মেসেঞ্জার হবেন। আপনারা এই কথাগুলি আপনার যেই সার্কেল আছে, সমাজ আছে, এদের ভিতরে আপনি এটা ছড়াই দিবেন, যাতে করে সবার ভিতরে এই সচেতনতা চলে আসে। গত 5 মাসে হাসপাতালটিতে অস্ত্রোপচার করা 37% বেশি স্তন ক্যান্সার, 24% বেশি পাকস্থলীর এবং 21% বেশি কোলন ক্যান্সারে আক্রান্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।